নমস্কার, আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা। আজ 11ই অক্টোবর শনিবার। আজকের সবচেয়ে বড় 20টি তাজা খবর দেখে নিন এক নজরে। আজকের হেডলাইন্সগুলি। লোকসভা ভোটের আগে সুজিতের বাড়িতে হানা, এবার অফিসে ঢু মারল ইডি। বিজেপি শিবিরের তীব্র ধাক্কা, 17 জনকে নিয়ে দল ছাড়লেন 4 বারের সাংসদ হওয়া হেভি ওয়েট নেতা। অবৈধ অনুপ্রবেশের পর্দাফাঁস, পুলিশের জালে গ্রেপ্তার 28 জন বাংলাদেশি। ভোটের আগে বিজেপির নতুন ফন্দি, নদিয়ার বাসিন্দাদের এনআরসি নোটিশ নিয়ে ফুঁসে উঠলেন মহুয়া। ভোটের জন্য এগোচ্ছে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমিস্টার, কবে হবে পরীক্ষা? অ্যাকশন হলেই রিঅ্যাকশন, মমতার হুঁশিয়ারি 24 ঘন্টার মধ্যেই কলকাতার দিকে দিকে ইডির হানা। বিহারে কংগ্রেস 12 আসন ছেড়ে দিচ্ছে বাকিদের, অন্যদের তুলনায় হাত শিবিরের ভিন্ন অবস্থান কেন? কাপসিরাপে শিশু মৃত্যু, সরকারি কর্তৃপক্ষের বড় গাফিলতি, চরম সর্বনাশ, অডিট রিপোর্টে পর্দাফাঁস। জোড়া ঘূর্ণাবর্তে বিপদ বাড়ছে বাংলার, আজকাল জেলায় জেলায় হলুদ সতর্কতা। আহত বাঘ সুস্থ বাঘের থেকেও ভয়ঙ্কর, বাংলার এসআইআরকে নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতা। বিনামূল্যে আইনি সহায়তা, 3.66 লক্ষ ভোটারের পাশে দাঁড়ালো সুপ্রিম কোর্ট। 680 কোটির অনুদান পেয়েও শান্ত নয় নবান্ন, 100 দিনের টাকার দাবিতে এখনো তীব্র ক্ষোভ মমতা সরকারে। ছাদে বাজি ফাটানো নিষিদ্ধ, তবে কালীপুজো নিয়ে একাধিক গাইডলাইন প্রকাশ করল রাজ্য। 50 টুকরো করে দিচ্ছে, মেয়েদের লিভ ইন সম্পর্কে থাকতে মানা, রাজ্যপালের জোর বিতর্ক। এসআইআর, হাতে কাগজ না থাকলেও নাম বাদ নয়, বিএলওদের নিয়ে বৈঠকে বড় নির্দেশ কমিশনের। এসআইআর, হাতে কাগজ না থাকলেও নাম বাদ নয়, বৈঠকে বড় নির্দেশ কমিশনের। বিহারের ভোটার তালিকা সংশোধনে মুসলমানদের বাদ পড়ার হার বেশি, প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। কেক বিতর্কে তোলপাড় ত্রিপুরা, আমি আদিবাসী মেয়ে বলেই কি গায়ে লাগলো, বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ মন্ত্রী। ভোটের আগে দলবদল, নীতিশ ছেড়ে তেজস্বীর হাত ধরছেন 2 বড় নেতা, যোগ দেবেন আরজেডিতে। প্রধানমন্ত্রী পাঠালেন বিপুল অঙ্কের টাকা, বাংলার জন্য বড় খবর, জানালেন সুকান্ত মজুমদার। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই বড় পদক্ষেপ, তৃণমূলকে নাকানি চোবানি খাওয়ালেন শঙ্কর। এবার দেখে নিই বিস্তারিত খবর। দুর্গাপুজো মিটতেই ফের অ্যাকশন মোডে ইডি, সাত সকালে শহর কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টর বাহিনীর হানা, সুজিত বসুর বাড়িতে হাজির ইডি। শহরের একাধিক জায়গায় ইডি তল্লাশি চলছে। নাগেরবাজার এলাকার শ্যামনগর রোডে শোভনা অ্যাপার্টমেন্টে অভিযান ইডি আধিকারিকদের। থনথনিয়া, শরৎ বোস রোড এবং নিউ আলিপুরেও তল্লাশি। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে ইডি আধিকারিকেরা। সুজিত বসুর অফিসেও তল্লাশি চলছে। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় চলছে তল্লাশি। আজ সকালেই দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসে হাজির হয় ইডির আধিকারিকেরা। এর আগে 2024 সালে লোকসভা নির্বাচনের আগে গত 12ই জানুয়ারি সুজিতের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। ইডি অভিযান নিয়ে সুজিত বসু বলেন, পুজোর আগে যেমন মহালয়া, ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এই তল্লাশি চলছে। পুর নিয়োগ দুর্নীতিতে শহরের মোট 10 জায়গায় তল্লাশি চলছে। শুক্রবার ভোর হতেই অভিযানে বেরিয়ে পড়ে ইডি। প্রথমেই সোজা পৌঁছে যায় নাগেরবাজারে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সেখানে শোভনা অ্যাপার্টমেন্টের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ইডি আধিকারিক এবং সিআরপিএফরা মূল দরজায় ধাক্কা দিলেও ভিতর থেকে কোনো সাড়া মিলছিল না প্রথমে। পরে দরজা খোলায় ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানেরা বাড়িতে ভেতরে প্রবেশ করেন। জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের মালিক দীপক দে ওরফে দীপুর বাড়িতেও অভিযান চালায় ইডি। সূত্রের খবর, এলাকায় যথেষ্ট প্রভাবশালী তিনি। একটি বেসরকারি স্কুলের মালিক, এছাড়াও প্রমোটিং বিল্ডার্সের ব্যবসাও রয়েছে। তিনি তৃণমূল ঘনিষ্ঠ। তৃণমূলের ছত্রছায়ায় অল্প সময় তার বিপুল সম্পত্তি। চলছে জিজ্ঞাসাবাদ। তার বাড়িতেও চলছে তল্লাশি। প্রাথমিক সূত্রে খবর, বাড়িতেই সম্ভবত রয়েছেন তিনি। তার মা 2 সন্তানকে নিয়ে থাকেন। এদিন ইডি আধিকারিকদের দীর্ঘক্ষণ ডাকাডাকির পর তার ছেলে এসে দরজা খোলে। ভেতরে যায় ইডি। এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদিকে নিউ আলিপুরে অমিত আগরওয়াল নামে হাইকোর্টের আইনজীবীর বাড়িতেও চলছে ইডির তল্লাশি। গিরিশ পার্ক থানা এলাকায় 8-এর এ সরকার লেনে চলছে তল্লাশি। বিশাল পাতুরিয়া নামে এক চার্টার্ড অ্যাকাউন্টের বাড়িতে তল্লাশি অভিযান চলছে। বিশাল স্টক ব্রোকারের কাজ করতেন। সূত্রের খবর, ব্যাংকিং প্রতারণার অভিযোগে ইডি আধিকারিকেরা তার বাড়িতে হাজির হয়েছে। 3 দশকেরও বেশি সময় ধরে গেরুয়া শিবিরের ভরসার হাত ছিলেন। 2016 সালে মোদী মন্ত্রিসভা সদস্য হন। 19-এ কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী। তারপর 19 সালের লোকসভা নির্বাচনে তাঁর জেতা সিট নগাঁও থেকে টিকিট দেয়নি দল। তারপর 24 সালে তিনি ভোটে লড়েননি।
এরপর থেকেই স্পষ্ট হচ্ছিল দলের সঙ্গে দূরত্বটা। অবশেষে বিজেপির সদস্য পদ এবং দলের দেওয়া সমস্ত দায়িত্ব ত্যাগ করলেন রাজেন গোহেন। বহুদিন ধরেই হেমন্ত বিশ্ব শর্মা শিবিরের সঙ্গে পার্থক্যটা স্পষ্ট হচ্ছিল। অবশেষে 17 জনকে সঙ্গে নিয়ে দল ছাড়লেন অসমের পদ্ম শিবিরের হেভিওয়েট নেতা রাজেন গোহেন। বিজেপির সদস্যপদ এবং দলের দেওয়া সমস্ত দায়িত্ব ত্যাগ করেছেন তিনি। 4 বার লোকসভা নির্বাচনে জয় পেয়েছেন। 74 বছর বয়সী নেতা বৃহস্পতিবার বিকেলে গুয়াহাটিতে দলের রাজ্য সদর দপ্তরে পাঠিয়ে দিলেন নিজের পদত্যাগপত্র। স্পষ্ট, অসমে আদি এবং নব্য বিজেপির তারা পড়েন। পদত্যাগের পরেই তিনি জানান, আমরা এই দলে যোগদান করিনি যারা বর্তমানে ক্ষমতায় আছেন। আমরা অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, মুরলী মোহন যোশী এবং অন্যান্য প্রবীণ নেতাদের দ্বারা অনুপ্রাণিত। জীবনের সেরা সময় বিজেপিকে দিয়েছেন, তাই তাদেরকে সরিয়ে রাখা হয়েছে বর্তমান বিজেপির কাছ থেকে। সংবাদ সংস্থা পিটিআই এর সঙ্গে কথা বলার সময় তিনি আরো বলেন, অসমের জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। বহিরাগতদের রাজ্যে বসতি স্থাপনের অনুমতি দিয়ে আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতিতে উস্কানিরও অভিযোগ তোলেন তিনি। দলত্যাগী নেতার অভিযোগ, সরকার প্রতিশ্রুতি দিয়েছিল 24 সালের 16 মের পর আর অসমে একজনও বাংলাদেশি থাকবে না, অথচ অসমে ক্রমাগত বাংলাদেশি এসেই চলেছে। তার আরও দাবি, বিজেপি আদিবাসী সম্প্রদায়ের প্রতি মূল আশ্বাসের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছে। আসন্ন বিধানসভা ভোটের পরিপ্রেক্ষিতে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে। বিধি অনুসারে 6 মাস পঠন পাঠনের পর পরীক্ষা হওয়ার কথা। 22 সেপ্টেম্বর শেষ হয়েছে প্রথম সেমিস্টার। বিধি মানলে দ্বিতীয় সেমিস্টার হওয়ার কথা ছিল 16 মার্চ, কিন্তু ভোটের কথা মাথায় রেখে তা করতে হচ্ছে ফেব্রুয়ারিতেই। আর এতে পুরো সিলেবাস শেষ করা নিয়ে অনিশ্চয়তা, আশঙ্কা তৈরি হয়েছে শিক্ষক মহলে। তাদের উদ্বেগের কারণ, প্রথমে গোটা অক্টোবর বন্ধ থাকছে স্কুল, অন্য নানা পরীক্ষাও রয়েছে। সরকারিভাবে পঠন পাঠন শুরু হওয়ার কথা 25 অক্টোবর। সর্বসাকুল্যে মাস 3 সময় পাওয়া যাবে শিক্ষকদের কাছে, ফলে ব্যাহত হতে পারে দ্বাদশের পঠন পাঠন প্রক্রিয়া। নারায়ণ দাস বাঙুর স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন, নভেম্বর থেকে পুরোদমে পঠন পাঠন শুরু হলেও হাতে মাত্র 90 দিন সময়। এ প্রসঙ্গে পার্ক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁচা বলেন, এত কম সময়ের মধ্যে নতুন সিলেবাস অনুযায়ী প্র্যাকটিক্যাল এবং থিওরির সমস্ত পঠন পাঠন শেষ করা কার্যত অসম্ভব। শিক্ষকেরা বলছেন, নভেম্বর মাসের ক্লাস শুরু হলেও নানা কার্যক্রম রয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী 3 থেকে 13 নভেম্বর পর্যন্ত সমস্ত স্কুলে মাধ্যমিকের টেস্ট হওয়ার কথা। ডিসেম্বরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে 5ম থেকে 9ম শ্রেণীর সামিট পরীক্ষা, ফলে এই সময়ও ক্লাস বিঘ্নিত হতে পারে। জানুয়ারি মাসে রয়েছে যুব দিবস, নেতাজি জয়ন্তী, সাধারণতন্ত্র দিবস সহ একাধিক সরকারি ছুটি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে সরস্বতী পুজো সবই থাকবে, ফলে পড়ুয়ারা 70 থেকে 75 দিনও সময় পাবেন না। যদিও সিলেবাস কমানো বা পরীক্ষা পিছানোর কথা ভাবছে না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাদের ব্যাখ্যা, 26-এর পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হয়ে গিয়েছিল আগেই। শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিকের বক্তব্য, সিলেবাস নিয়ে চিন্তা না করে ছাত্রছাত্রীরা মন দিয়ে পড়াশোনা করুক। পরীক্ষা দিতে যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়ে কাউন্সিল সর্বদা লক্ষ্য রাখবে। বিহারে অন্য দলগুলি যখন আসন ভাগাভাগি নিয়ে তীব্র সংঘাতে জড়িয়েছে, তখন সম্পূর্ণ উল্টো পথে হাঁটছে কংগ্রেস। হাত শিবিরে বিহারের এবার 12টি আসনে ইন্ডি জোটের শরিকদের ছেড়ে দিচ্ছে। কংগ্রেস ওই রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে 58টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসের এবার কম আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের পিছনে রয়েছে 2020 সালের ফলাফল। সেবার বিজেপি এবং জনতা দল ইউনাইটেডের নেতৃত্বাধীন এনডিএ এবং রাষ্ট্রীয় জনতা দলের নেতৃত্বে একটি জোট গঠিত হয়েছিল। অল্প কয়েকটি আসনে এগিয়ে থেকে ফেস সরকার গড়েন নীতিশ কুমারের নেতৃত্বাধীন জোট। সেই ফলাফল নিয়ে বিহারের বিরোধী শিবিরে কাঠগড়ায় তোলা হয়েছিল কংগ্রেসকে। 70 আসনে প্রার্থী দিতে গেলে এবার প্রশ্ন পড়বে কংগ্রেসের জন্য। সেবার জেলবন্দি লালু প্রসাদ যাদবের নির্দেশে তার পুত্র আরজেডি নেতা তেজস্বী কংগ্রেসের দাবি মতো 70 আসন দিতে রাজি হয়ে যান। বাকি শরিক দলগুলো তা নিয়ে কখনো আপত্তি তোলে। ফল প্রকাশের পর দেখা যায় কংগ্রেস জয়লাভ করেছে মাত্র 19টি আসনে, প্রাপ্ত ভোট 9.3। 19টি কেন্দ্রে জয় মোটেই ভালো ফল নয়, কিন্তু ততদিনে যা হওয়ার হয়ে গিয়েছিল। মনে করা হচ্ছে 5 বছর আগের ভুলের পুনরাবৃত্তি আটকাতে কংগ্রেস নেতৃত্ব এবার 12টি আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দলীয় সূত্রে খবর, এই ব্যাপারে রাহুল গান্ধী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি দলকে জানিয়ে দিয়েছেন, জেতার সম্ভাবনা আছে এমন আসনে প্রার্থী দিয়ে তবেই কোমর বেঁধে নামতে হবে। বিহারে ভোটার তালিকায় নাম বাদ পড়া 3.66 লক্ষ ভোটারের জন্য বড় পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার বিহারের বিশেষ এবং নিবিড় ভোটার তালিকা পরিমার্জন সংক্রান্ত মামলার শুনানিতে বিশেষ নির্দেশ দিল, যাতে এই তালিকায় কোনো বৈধ কাটছাড় না করা হয়। নাম বাদ দেওয়া ভোটারদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বিহারের স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির নির্দেশ দিয়েছে,
যে যেন নাম যাতে বাদ না পড়ে ভোটারদের বিনামূল্যে সেই কারণে আইনি সহায়তা প্রদান করা হবে। আদালত জানায়, মামলাকারীদের অভিযোগ কোনো রকম কারণ দেখিয়ে ছাড়াই 3.66 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, এই সমীক্ষা অনুযায়ী মুসলিম এবং নারীদের নাম সবচেয়ে আগে বাতিল হয়েছে। খসড়া তালিকায় বাদ পড়া 65 লক্ষ ভোটারের নাম প্রকাশিত হলেও এই 3.66 লক্ষ ভোটারের নাম প্রকাশ করা হয়নি। কমিশন কেন এত লজ্জা পাচ্ছে? কেন মেশিন রিডেবল ফরম্যাট প্রকাশ করছে না? এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। লিভ ইন সম্পর্কে থাকলে 50 টুকরো হয়ে যাবেন। যুবতীদের ঠিক এইভাবেই সতর্ক করলেন রাজ্যপাল। লিভ ইন সম্পর্ক নিয়ে মন্তব্য নিয়ে বিতর্কে উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের। মহিলাদের লিভ ইন সম্পর্ক থেকে দূরে থাকতে বলছেন তিনি। বারাণসীতে মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠের 47তম কনভোকেশন অনুষ্ঠানে যোগ দিয়ে উত্তরপ্রদেশের রাজ্যপাল এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন। আমি শুধু মেয়েদের একটি কথাই বলতে চাই, আজকাল ট্রেন্ড হয়ে গিয়েছে লিভ ইন সম্পর্ক, কিন্তু এটা থেকে দূরে থাকো। তাহলে তোমরা নিশ্চয়ই দেখছো যে এক যুবতীকে কিভাবে 50 টুকরো করা হয়েছিল, মন্তব্য করেন তিনি। আমার খুব কষ্ট লাগে। এক বিচারপতির সঙ্গে কথাবার্তাতেও নারী সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। সেই প্রসঙ্গ তুলে এনেই রাজ্যপাল আনন্দীবেন বলেন, ওই বিচারপতি আমায় বলেছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলিতেও সচেতনতা শিবিরের আয়োজন করা উচিত, যাতে অল্প বয়সী মেয়েরা এই ধরনের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারে। বিহার বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রস্তুতি চলছে জোর কদমে। আর এরই মধ্যে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড একের পর এক ধাক্কা খাচ্ছে। প্রথমে প্রাক্তন মন্ত্রী লক্ষণেশ্বর রায় দল ছেড়েছেন এবং এখন প্রাক্তন সাংসদ সন্তোষ কুশওয়ারা জেইডি রিটে। সন্তোষ কুশওয়ারাও জেডিইউ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের বরাত দিয়ে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে, কুশওয়ারা আজ জেডিইউ থেকে পদত্যাগ করে তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দলে যোগ দেবেন। সূত্র আরও জানাচ্ছে, সন্তোষ কুশওয়াহা তেজস্বীর দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আসনটি চূড়ান্ত করেছেন। তিনি নীতিশ কুমারের মন্ত্রী লেসি সিং এর বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে বৃহস্পতিবার বিহারের মধুবনী জেলার লৌখা আসনের প্রাক্তন বিধায়ক লক্ষণেশ্বর রায় নীতিশ কুমারকে বড় ধাক্কা দেন। জনতা দল ইউনাইটেড থেকে পদত্যাগ করে তিনি তেজস্বীর দলে যোগদান করেন। 2020 সালের বিহার বিধানসভা নির্বাচনে লক্ষণেশ্বর রায়ের লৌকাহার আরজেডি প্রার্থী ভারত ভূষণ মণ্ডল মাত্র 1007 ভোটে পরাজিত করেন। চিরাগ পাসওয়ানের জনশক্তি পার্টি সেই নির্বাচনে ভোট কাটে, যা রায়ের পরাজয়ের মূল কারণ হিসেবে বিবেচিত হয়েছিল। সূত্রের খবর, প্রাক্তন মন্ত্রী লক্ষেশ্বর রায় সম্প্রতি এই অনুষ্ঠানে ইঙ্গিত দিয়েছিলেন যে যদি তিনি লৌখা থেকে টিকিট না পান তাহলে আরজেডিতে যোগ দেবেন, আর শেষমেশ তাই করলেন তিনি। উত্তরবঙ্গে যে ভয়াবহ বিপর্যয় হয়েছে তার পরিপ্রেক্ষিতে ত্রাণ কার্যে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, কিন্তু সেখানে গিয়ে ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন খগেন মুর্মু। গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শঙ্কর ঘোষ। তৃণমূল বা তাদের আশ্রিত দুষ্কৃতীরা ভেবেছিল যে হামলা করে বিজেপি জনপ্রতিনিধিদের কণ্ঠরোধ করা যাবে, তাদের রাজনৈতিক কর্মসূচি এবং সামাজিক কর্মসূচিতে বাধা দান করা যাবে। কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরদিনই অর্থাৎ আজ 7 সকালে মানুষের জন্য ফের বড় পদক্ষেপ নিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বিজেপি বিধায়ক বন্যা বিপর্যয়ে উত্তরবঙ্গ বিধ্বস্ত যে অঞ্চল তার পরিপ্রেক্ষিতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ত্রাণ কার্যের জন্য অর্থ সংগ্রহে বেরিয়ে পড়লেন। অর্থাৎ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তার চেষ্টার কোনো খামতি থাকবে না, তিনি স্পষ্ট বার্তা দিলেন। বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূল কংগ্রেস এখন ভেবে নিয়েছে যে যেভাবেই হোক বিজেপি নেতা কর্মীদের কর্মসূচিকে আটকাতেই হবে, আর কোনোভাবেই তারা যখন সেই কর্মসূচিতে আটকাতে পারছেন না তখন বিজেপি রাস্তায় নামছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, তখন তাদের উপর হামলা করার রাস্তাকেই বেছে নিচ্ছে তৃণমূল। তবে এই ঘটনা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিল যে হামলা করে বিজেপির জনপ্রতিনিধিদের রোখা যাবে না। দিনের শেষে এমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। আমাদের খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আগামী গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।